ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, জার্নিজ আনলকডের একটা সম্পূর্ণ নতুন জার্নির গল্পে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের হোস্ট সৌম্য। তবে এই গল্পে আপনাদের মানস ভ্রমণ করাবে দেবিকা। আমি খালি এই গল্পের বক্তা। এই গল্পে আপনাদেরকে দেখাবো একদিনের দীঘা ঘোরার গল্প। তবে আমাদের এবার মূল গন্তব্য দীঘার সমুদ্র সৈকত নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নবতম সাংস্কৃতিক সংযোজন দীঘা জগন্নাথ মন্দির। আর এইবার দেবিকার সঙ্গে আছে ওর মা ও মাসিরা। সবাই মিলে দেবিকার মামা বাড়ি খড়গপুর থেকে রওনা দিয়েছে দীঘার পথে। চলুন তাহলে পথে বাকি কথা হবে। এই যে সুন্দর রাস্তাটা দিয়ে গাড়ি এগোচ্ছে, এটা কেজিপির রেলওয়ে কম্পাউন্ডের অন্দরে। সামনেই দেখুন সেই বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম, শেরশাহ ক্রিকেট স্টেডিয়াম। নিশ্চয়ই MS ধোনি সিনেমাটা দেখা সবার। হ্যাঁ, আমাদের মোস্ট সাকসেসফুল ইন্ডিয়ান ক্যাপ্টেন MS ধোনি এই কেজিপি স্টেডিয়ামেই ক্রিকেট খেলতেন যখন রেলওয়েজে জব করতেন। সেই মুভির দৃশ্যগুলো মোস্টলি এখানেই কিন্তু শ্যুটও হয়েছিল। খড়গপুর থেকে দীঘার দূরত্ব কিন্তু অল্পই, এই 106 কিলোমিটার মতো। সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। কলকাতা থেকে যতক্ষণে আপনি দীঘা আসবেন তার থেকে কিন্তু অনেক সহজে খড়গপুর থেকে দীঘা পৌঁছে যাওয়া যায়। স্ক্রিনে রুট ম্যাপের প্রিভিউটা দেওয়া থাকলো, চেক করে নিতে পারেন। মূলত খড়গপুর থেকে দাঁতন, জলেশ্বর হয়ে তারপর দীঘা ঢুকতে হয়। পথে পড়বে ফেমাস রাজা হোটেল, সেইখানে আপনারা ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। মা, মাসি, দেবিকারা সবাই মিলে এখান থেকেই ব্রেকফাস্ট করে নিল। গরমা গরম ইডলি আর সঙ্গে চা। ভেতরটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার, সুসজ্জিত, যথেষ্ট স্পেস আছে, এসি এবং সব কিছুই এখানে উপলব্ধ। বাইরেটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোর করা। তাই এই খড়গপুর থেকে দীঘা যাওয়ার পথে এটা কিন্তু একটা ফেমাস ফুড জয়েন্ট হিসেবে আপনারা কনসিডার করতে পারেন। ব্রেকফাস্ট সেরে আবার পথ চলা শুরু। এবার আমরা দীঘা যাচ্ছি ওড়িশা সাইড দিয়ে। NH16 ধরে জলেশ্বরের আগে আমরা বাঁ দিকে ঢুকে যাব দীঘার দিকে। মোটামুটি সকাল 8:30 নাগাদ খড়গপুর থেকে গাড়ি স্টার্ট করা হয়েছিল। মাঝখানে 1-2বার স্টপ দিয়েও এই 11:30 নাগাদ আমরা কিন্তু দীঘা পৌঁছে গেলাম। তবে আমরা যেহেতু এবার দীঘা ঢুকছি ওড়িশার সাইড দিয়ে, তাই ওড়িশা বর্ডার ক্রস করেই আমাদের আজকের প্রথম গন্তব্য চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দিরের বাইরেই আছে সুবিশাল পার্কিংয়ের ব্যবস্থা। আর সেই পার্কিং কম্পাউন্ড ঘিরে রয়েছে প্রচুর দোকান, যেখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে। এর মধ্যেই রয়েছে প্রচুর ডালার দোকানও, যেখান থেকে আপনারা পূজার জন্য ডালা সংগ্রহ করতে পারবেন। কি বলছো দেখ তো, কি গো প্যাকেটটা দেবে না? টোকেনটা দিলে কি দেবে তুমি? খালি মিষ্টি, খালি দাও। আমি তো এখান থেকে নিতে পারতাম। মিষ্টি টোকেন 50 টাকা দাও। আচ্ছা, এখন শুধু 50 টাকা দিয়ে দিচ্ছি। কি কি দিয়েছে না? মালা প্রদীপ দাও। নাও প্রদীপ দিয়েছে, গাঁজা, কলকে, ফুলের মালা, আর এখানে আলাদা করে কত 50 টাকা নিল তো? 50 টাকা আর 100 টাকা দিলে ওখানে 30 টাকা মিষ্টি। চল চল। আচ্ছা, প্রদীপ দিয়েছে? প্রদীপ হ্যাঁ দিয়েছে। চলো নিয়ে নি। 100 টাকা করে ডালা নিয়ে মা মাসিরা মন্দিরে প্রবেশ করলো। পুরো শ্বেত শুভ্র মন্দির,
চন্দনেশ্বর মন্দির ওড়িশার বালেশ্বর জেলায় অবস্থিত একটি বিখ্যাত শিব মন্দির। এই মন্দিরের যে স্থাপত্য তা পুরনো ওড়িশার মন্দিরগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে সাধারণ কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত। প্রতি বছর চৈত্র মাসে 14ই মার্চ থেকে 14ই এপ্রিল এখানে এক বিশাল চড়ক মেলা বা চৈত্র মেলা অনুষ্ঠিত হয়। এটি 13 দিন ধরে চলে, 13টি অর্ঘ্য থেকে একটি অর্ঘ্য পর্যন্ত। ভক্তরা পবিত্রতা এখানে গ্রহণ করেন। সেই সময় ভক্তরা তাদের মনস্কামনা নিয়ে সারা দেশ থেকে আসেন। গত 5টি অর্ঘ্য থেকে 3টি অর্ঘ্য পর্যন্ত ভক্তদের সংখ্যা বৃদ্ধি পায়। প্রায় 3 থেকে 4 লক্ষ ভক্ত শুধুমাত্র রাতেই তাদের অর্ঘ্য প্রদান করেন। এখানে অর্ঘ্য বলতে কিন্তু আমরা প্রার্থনার কথা বোঝাচ্ছি। তারা সারা দিন ধরে উপবাস করে, এমনকি থুতুও কিন্তু তারা গেলে না। এই সময় চতুর্থ অর্ঘ্যের দিন নীলার কন্যা কামিনীর সঙ্গে শিবের বিবাহ অর্থাৎ কামিনাবহা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অর্ঘ্যের দিন নীলা পর্ব এবং প্রথম অর্ঘ্যের দিন পাট পর্ব অনুষ্ঠিত হয়। কঠোর মানসিক দৃষ্টিকোণ থেকে কিছু ভক্ত লোহার পেরেক দিয়ে তাদের শরীর এবং জিহ্বা কেটে ফেলেন। পুরো সমাবেশটি পাট ভক্ত এবং ওড়িশা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। পাট পর্বের পরে ভক্তরা তাদের শেষ অর্ঘ্যের পরে তাদের পৈতা খুলে সমুদ্রে ভাসিয়ে দেন। তবে মেলা আরও 7 দিন বা 8 দিন অব্যাহত থাকে। চন্দনেশ্বর মন্দির দেখে তারপর আমরা এগিয়ে গেলাম নিউ দীঘা সি বিচের কাছে। কিন্তু এই দুপুরে এই চরম রোদে সি বিচে ঘোরা অসম্ভব। তখনও প্রচুর লোকজন সমুদ্রে চান করছেন। বাট দেবিকারা যেহেতু একদিনের জন্যই গেছিল এবং সেম ডেতে রিটার্ন, তাই সমুদ্রে নামা পসিবল ছিল না। আর তাদের মূল উদ্দেশ্য এবার অন্য ছিল। তাই দীঘা সি বিচকে বুড়ি ছোঁয়া করে এবার এগিয়ে যাওয়া আজকের মূল আকর্ষণ দীঘা জগন্নাথ মন্দিরের দিকে। ওই দেখা যায় জগন্নাথ মন্দির। অসাধারণ লাগছে এই স্থাপত্য। ধর্মীয় স্থান মাহাত্ম্য তো বটেই, তাছাড়াও এর স্থাপত্য শৈলীর কারণে এই মন্দির কিন্তু অবশ্য দ্রষ্টব্য হয়ে রইবে। সুন্দর চারিপাশটা পেভমেন্ট করে দেওয়া হয়েছে। অ্যাপ্রোচ রোডটা খুব সুন্দরভাবে দৃষ্টিনন্দন এবং সুগম করে দেওয়া হয়েছে। আমরা জগন্নাথ মন্দিরের মেন গেট পাস করছি। এবার গাড়ি পার্ক করে আমরা ভেতরে ঢুকবো। কিন্তু এই মূল দরজা দিয়ে কিন্তু ভেতরে ঢোকা যায় না, ব্যারিকেড করা আছে। সেইখান দিয়ে আস্তে আস্তে হেঁটে যেতে হয়। বেশ খানিকটা হেঁটে গিয়ে 4 নম্বর দ্বার দিয়ে মূলত এই জগন্নাথ মন্দিরের এখন এন্ট্রি হচ্ছে। যাই হোক, চলুন সবাই মিলে জয় জগন্নাথ বলে দীঘার জগন্নাথ মন্দির প্রবেশ করি এবং এর স্থাপত্যশৈল এবং এখানকার স্থান মাহাত্ম্য সবাই মিলে অনুভব করুন। বলুন জয় জগন্নাথ। ঢুকে পড়েছি দীঘা জগন্নাথ মন্দিরে। কি সুন্দরের ভেতরটা বাঁধানো এবং এই যে পুরো স্থাপত্য কীর্তিটা করা হয়েছে, এতজন পরিযায়ী শ্রমিক এখানে এসে এত বছর ধরে এই মন্দিরকে ধীরে ধীরে গড়ে তুলেছেন। এই শুধুমাত্র তাদের এই কৃতিত্বকে স্বাগত জানানোর জন্যই একবার করে হলেও এই মন্দিরে আসাটা অবশ্যই কর্তব্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় 2018 সালে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন। মন্দিরের বিশদ প্রকল্প প্রতিবেদন 2019 সালের আগস্ট মাসের মধ্যে সম্পন্ন হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের 20 আগস্ট ঘোষণা করেছিলেন যে মন্দিরের নির্মাণ 2 বছরের মধ্যে সম্পন্ন করা হবে। প্রথমে ঠিক করা হয় সমুদ্রের ধারে অবস্থিত পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির করা হবে, কিন্তু পরিবেশজনিত নিষেধাজ্ঞায় সেখানে মন্দির নির্মাণ করা যায়। পরে দীঘা স্টেশনের পাশে মন্দির তৈরির জন্য জমি নির্বাচন করা হয়েছিল। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য 20 একর জমি প্রদান করেছিলেন। মন্দির নির্মাণের দায়িত্ব হিডকোকে দেওয়া হয়। রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ মন্দির নির্মাণ কাজের সূচনা রাজ্যের মন্ত্রী অখিল গিরি শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে করেছিলেন। নির্মাণ কাজের ব্যয় হিসেবে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এই জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করা হয় 2025 সালে 30 এপ্রিল। তবে 24 এপ্রিল থেকেই যজ্ঞ শুরু হয়ে গেছিল। প্রথমে বাস্তু পুরুষদের উদ্দেশ্যে যজ্ঞ হয়েছিল, যার উদ্দেশ্য ছিল নবনির্মিত কাঠামোকে অপদেবতা বা অপশক্তির কবল থেকে মুক্ত করা। 29 এপ্রিল শুরু হয় মহাযজ্ঞ। এই দিন যজ্ঞে প্রধান যজমান ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এদিন দুপুরে প্রথমবার মন্দিরের শীর্ষে পবিত্র পাবন ধ্বজা উত্তোলন করা হয়। প্রতিদিন বিকেলে যা পরিবর্তন করা হবে। প্রতিদিন বিকেল এই 5টা থেকে 5:30টার মধ্যে এই মন্দিরে পুরীর মতোই ধ্বজা পরিবর্তন করা হয়।
দেবিকারাও সেই দৃশ্যের সাক্ষী হতে পেরেছিল। যতটা সম্ভব তা আপনাদের জন্য তুলে ধরা হলো। এই মন্দিরের উচ্চতা 65 মিটার, মানে প্রায় 213 ফুট। আর এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে, যা দিয়ে কিন্তু আমাদের দিল্লির অক্ষরধাম বা আমাদের স্বামীনারায়ণ টেম্পলেরও বেশ কিছুটা অংশ তৈরি করা হয়েছিল। সেই একই পাথর এখানেও কিন্তু সমভাবেই ইউজ করা হয়েছে, তাই স্থাপত্যশৈলী এত সুন্দর লাগছে। সন্ধে নামার সময় সত্যি এই জগন্নাথ মন্দির অসাধারণ লাগে। মনে হয় যেন কোনো রূপকথার বই থেকে উঠে আসা গল্প জীবন্ত হয়ে উঠছে। জগন্নাথ মন্দিরের উল্টো দিকে কিন্তু জগন্নাথ ঘাট। এইখানে বাঁধানো সিঁড়ি দিয়ে সমুদ্র সৈকতে নামা যায়। সন্ধে নেমে গেছে, জগন্নাথ মন্দিরে সব আলো জ্বলে উঠেছে। দেখুন কি অপরূপ লাগছে মন্দির প্রাঙ্গণ। এই সময়টা সারা দিনের ক্লান্তি ভুলে সবাই মোহিত হয় এই দৃশ্য দেখতে। কিছুক্ষণ আপনারাও অনুধাবন করুন এই নৈসর্গিক পরিবেশ। জানাবেন কমেন্টে অবশ্যই কেমন লাগলো এই চিত্রায়ন। এই সুন্দর পরিবেশকে সাক্ষী রেখে আজকের গল্প এখানেই শেষ করলাম। আবার নতুন কোনো জার্নির পথে দেখা হবে আপনাদের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে অবশ্যই জার্নিজ আনলককে রাখবেন। আজ এইখান থেকে জার্নিজ আনলকডের পক্ষ থেকে আমি আপনাদের হোস্ট সৌম্য, সাইনিং অফ।